বল আজকের ক্লাস কি তাহলে? গ্যালভানোমিটার। দেখ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আর গ্যালভানোমিটার থেকে কোশ্চেন প্রচুর ভুল করে স্টুডেন্ট। গ্যালভানোমিটার থেকে মেনলি আসার মতো একটা থিওরি আছে, ওই থিওরিটাই আসবে যদি আসে গ্যালভানোমিটার থেকে, আর প্রবলেম। ঠিক আছে, বুঝতে সময় লাগবে, যদি ভালো মতো বুঝে নিতে পারিস তাহলে তুই নিজেই সব কিছু বানিয়ে বানিয়ে করতে পারবি, লজিক্যালি নিজে সব করতে পারবি। তো মন দিয়ে বোঝার চেষ্টা কর। গ্যালভানোমিটার হচ্ছে একটা তড়িৎ যন্ত্র, একটা ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রনিক না কিন্তু ইলেকট্রিক। এটা কোন ডিভাইস? ইলেকট্রিক ডিভাইস। ইলেকট্রিক ডিভাইস মানে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট, এগুলোকে কাজে লাগানো হয়। আর ইলেকট্রনিক বলতে মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, তাই না, ডায়োড, ট্রানজিস্টার, মানে ওখানে ইলেকট্রনের ফ্লোকে কাজে লাগানো হয়, পার্টিকেলগুলোকে। যাই হোক, তো গ্যালভানোমিটার হচ্ছে একটা তড়িৎ যন্ত্র বা ইলেকট্রিক ডিভাইস। কি করে এটা? গ্যালভানোমিটার হচ্ছে কোনো তড়িৎ যন্ত্রের কোনো বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেই অবস্থাটাকে পরিমাপ করে, যে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা, অথবা যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কতটা পরিমাণের তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকেও পরিমাপ করতে সাহায্য করে গ্যালভানোমিটার। তোরা গ্যালভানোমিটার নামটা হয়তো প্রথম শুনছিস, কিন্তু অ্যামমিটার ভোল্টমিটার নাম আগে শুনেছিস তো? অ্যামমিটার ভোল্টমিটার নাম শুনেছিস তো? ওই অ্যামমিটার ভোল্টমিটার ওদের ভেতরের মেন মেকানিজমই তৈরি করে আছে গ্যালভানোমিটারের উপর। গ্যালভানোমিটারে একটু পরিবর্তন করলে অ্যামমিটার তৈরি হয়ে যায়, গ্যালভানোমিটারের মধ্যে একটু পরিবর্তন করলে ভোল্টমিটার হয়ে যায়। তো কীভাবে কী পরিবর্তন করলে অ্যামমিটার হয়, ভোল্টমিটার হয়, সেটাও আজকের ক্লাস, ওগুলোও করবো। ডিভাইসটা দেখতে কেমন হয় যদি রিয়েল লাইফে দেখতে চাস, তাহলে বাইকের যে ওডোমিটার দেখেছিস, ওই যে অ্যারোটা এইভাবে ঘোরে, তো ধরে নিতে পারিস ওটা গ্যালভানোমিটারের মতো অনেকটা অ্যাক্ট করে। বোঝা গেছে? তো একটা গ্যালভানোমিটার তোরা চাইলে ল্যাবে দেখতে পারিস, ল্যাব তো তোদের শেষ হয়ে গেল, বা গুগলে সার্চ করে দেখতে পারিস, ইউটিউবে ভিডিও দেখতে পারিস গ্যালভানোমিটার দেখতে কেমন হয়। একটা ভারী যন্ত্র, ব্ল্যাক কালারে দেখতে হবে, ওর ভেতরে কনস্ট্রাকশনটা কী হয় সেই জিনিসটা আমি তোদেরকে এঁকে দেখাবো। ঠিক আছে, পুরো যন্ত্র আঁকবো না, ওর ভেতরে কনস্ট্রাকশনটাকে আমি তোদেরকে দেখাবো। তাহলে গ্যালভানোমিটারের প্রয়োজনীয়তা কিসের জন্য? গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ আছে কি না কোনো বর্তনীতে সেটা পরিমাপ করা হয়, এবং যদি তড়িৎ থাকে তাহলে কী পরিমাণ তড়িৎ থাকবে সেটাকে পরিমাপ করা হয়। ঠিক আছে, গ্যালভানোমিটার দুই রকমের হয়ে থাকে। একটা গ্যালভানোমিটার দুই প্রকারের হয়ে থাকে। একটাকে বলবো আমরা চলচুম্বক গ্যালভানোমিটার, চলচুম্বক, মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। আর একটাকে বলবো চলকুণ্ডলী গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার বা মুভিং কয়েল গ্যালভানোমিটার। ঠিক আছে, আমাদের সিলেবাসের মধ্যে আছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, চলচুম্বক গ্যালভানোমিটার নিয়ে আমরা পড়বো না, শুধুমাত্র চলকুণ্ডলী গ্যালভানোমিটার নিয়ে পড়বো। ঠিক আছে, একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার দেখতে কেমন হয় তার ছবিটা যদি আমি এঁকে দেখাই তোদেরকে, ছবিটার দিকে আগে ভালো করে খেয়াল করবি। দুটো অশুক্রাকৃতি চুম্বক থাকবে, এখন বুঝতে পারবি না, এটা ধরে নে সাউথ পোল বা নর্থ পোলই বলে দিলাম, আর এইখানে আর একটা সাউথ পোল। মোটামুটি বোঝা যাচ্ছে কি? ভেতরে যে ক্যাভিটিটা ওটা সিলিন্ড্রিক্যাল শেপের ক্যাভিটি, একটা ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এদিকটা নর্থ পোল আর এদিকটা হচ্ছে সাউথ পোল, এরকম একটা অশ্বক্ষুরাকৃতি আমি চুম্বক নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল, এরকম একটা সিলিন্ড্রিক্যাল মজ্জা পড়েছিলি সলিডয়েডের মজ্জা, এরকম একটা সিলিন্ড্রিক্যাল মজ্জাকে এর মধ্যে ঢুকে দেওয়া হয় এই ফাঁকটার মধ্যে। ঠিক আছে, সাধারণত কাঁচা লোহা দেখলে বেটার হয়। এটা কি করে? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রটাকে বৃদ্ধি করে, এই মেটেরিয়ালটাকে চেঞ্জ করে, মেটেরিয়ালের পরিমাণটাকে এমনভাবে চেঞ্জ করে যাতে করে মিউ এর মানটা বৃদ্ধি পায়, আর মিউ এর মান বৃদ্ধি পেতে গেলে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, এর উপরে এরকমভাবে আয়তক্ষেত্রাকারে তার জড়ানো থাকে, বুঝতে পারছিস? এইভাবে আয়তক্ষেত্রাকারে এর উপরে তার জড়ানো থাকে এই সিলিন্ডারটার উপরে, ক্লিয়ার? এবং এই তারের একটা প্রান্ত ওপরের দিকে যায়, ওপরের দিকে কিছু একটা সিস্টেমের সাথে আটকানো থাকে, নিচের প্রান্ত কোনো একটা সিস্টেমের সাথে আটকানো থাকে। ঠিক আছে, এই কয়েলটার মধ্যে তড়িৎ পাঠানো হয়। কীভাবে তড়িৎ পাঠানো হবে? ধর এখানে আমি কোনো একটা পরিবাহী তারকে যুক্ত করে দিয়েছি, এটা আউটার বর্তনী আছে এদিকে, ওই বর্তনীটাকে এখানে নিয়ে এসে এইভাবে কমপ্লিট করেছি, দিয়ে এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাচ্ছি, তাহলে তড়িৎ এদিকে যাবে, এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে, এই কয়েলের মধ্যে দিয়ে ঘুরবে তড়িৎ, দিয়ে আলটিমেট কী হবে? এখান দিয়ে বেরিয়ে এদিকে চলে যাবে। বোঝা গেল? যখনই এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে তখন এই ধরনের কনসেপ্ট তুই আগে পড়েছিস, যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা লুপ থাকে, তড়িৎবাহী লুপ, সেটা আয়তক্ষেত্র হতেই হবে এমন কোনো বাধ্যতা নেই, আমরা আয়তক্ষেত্র দিয়েই করেছি। তো
এরকম একটা আয়তক্ষেত্রাকার যদি লুপ থাকে তাহলে সেই লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় ওই লুপটার উপর একটা টর্ক কাজ করে, বলেছিলাম, এবং টর্কের দরুন কী করবে, ওই লুপটা ঘুরে যাবে, ডিফ্লেক্ট করে যাবে। তো যখনই এটা ডিফ্লেক্ট করে যাবে বা ঘুরে যাবে, এইখানে যে পরিবাহিত এখানে যে তারটা আছে, এই তারটা সাধারণত ফসফর ব্রোঞ্জ বলে সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। কী দিয়ে তৈরি করা হয়? ফসফর ব্রোঞ্জ বলে একটা সংকর ধাতু আছে, সেই ধাতুটা দিয়ে তৈরি করা হয়। তো এই তারটার মধ্যে কী হবে, মোচড় তৈরি হবে, এই তারের ভরে পুরোটা ঝুলছে। এবার এটা আমার হাতের তলটাকে ধরে নেয়, ওই কয়েলটা, হাতটাই যদি ঘুরে যায় তাহলে এর মধ্যে একটা মোচড় তৈরি হচ্ছে, এটা ঘুরে যেতে চাইছে। যখনই এর মধ্যে একটা মোচড় তৈরি হবে, এখানে একটা মিরর লাগানো থাকে, ছোট্ট একটা মিরর লাগানো থাকে, তাহলে এই মিররটাও কিন্তু ওর সাথে ঘুরে যাচ্ছে। যখন এটা মোচড় হয়ে যাচ্ছে এদিকে, দেখ এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছিস, এটা এইভাবে মোচড় হয়ে গেল, এটাকে মিরর মনে কর। তাহলে এইভাবে যদি মোচড় হয়ে যায় তাহলে মিররটা ওদিকে ঘুরে গেল। এই যে মিররটা ঘুরে গেল, এই মেকানিজমটাকে কী করে কাজে লাগে, দেখ এদিক থেকে একটা লাইট ফেলা হচ্ছিল এর উপরে। তাহলে প্রথম অবস্থা এরকম ছিল, লাইট আসছিল, লাইট রিফ্লেক্ট করে গিয়ে একটা স্কেল রাখা আছে এখানে, সেই স্কেলের উপর পড়ছে। যেমন আমার মোবাইল স্ট্যান্ডটা রাখা আছে, মনে করো ওখান থেকে লাইট আসছে আর ওর উপরে একটা স্কেল লাগানো আছে। তাহলে ওখান থেকে লাইট আসছে মিররের উপর, মিররে লাইট পড়লো, সেই লাইটটা রিফ্লেক্ট করে গিয়ে ওপরে একটা স্কেল রাখা আছে, এমনভাবে অ্যাডজাস্ট করা আছে যে ওই স্কেলের উপরে কোনো একটা দাগে গিয়ে লাইটটা পড়েছে। যখনই এটা এইভাবে মোচড় হয়ে যাবে, রোটেট করে যাবে, তখন ওই লাইটটা তো এইভাবে আসছেই, কিন্তু রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাকে যখন ওখানে গিয়ে পড়বে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এখন এই দিকে গিয়ে পড়বে। তাহলে স্কেলটা যদি বড় হয় তাহলে এই সব জায়গায় কোথাও গিয়ে পড়বে, বোঝা গেছে? তো এই যে একটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে, এই ডিস্টেন্সটাকে মেজার করে আমরা মেজার করে নিতে পারবো যে কারেন্ট কতটা হচ্ছে। কারণ এখান থেকে দেখানো যেতে পারে যে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে এই লুপটার মধ্য দিয়ে, সেই তড়িৎ প্রবাহিত হওয়ার সাথে বা তড়িৎ প্রবাহ মাত্রার সাথে ওই যে ডিস্টেন্সটা সরে গেল লাইটে, সেই ডিস্টেন্সটা সমানুপাতিক সম্পর্ক হয়, বোঝা গেল? আর এটাকে আমরা ডিরাইভ করে দেখাবো এতক্ষণ পর্যন্ত। তাহলে একটা গ্যালভানোমিটারের প্রিন্সিপাল বুঝতে পারলি, কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করা আছে? কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করা আছে? তড়িৎবাহী কুণ্ডলীর উপর চুম্বকের ক্রিয়া। কোন প্রিন্সিপাল? তড়িৎবাহী কুণ্ডলীর উপর চৌম্বকের ক্রিয়া, যেটা আগের ক্লাস পর্যন্ত আমরা করেছি, একটা লুপ নিয়ে টর্ক ক্রিয়া করছিল, বোঝা গেছে কিনা বল? আচ্ছা, যদি আমি এটাকে ওপর থেকে দেখি, চোখও আঁকতে পারলাম না, ওপর থেকে যদি দেখি তাহলে দেখতে কেমন লাগবে? দেখ, এটা হলো নর্থ, এটা সাউথ, এখানে একটা সিলিন্ড্রিক্যাল তল আছে আর এইভাবে আয়তাকার লুপগুলো এর উপরে জড়ানো আছে। দেখতে এরকম লাগবে না যদি আমি ওপর থেকে দেখি? ইমাজিন করা যাচ্ছে? ওকে, তো এই হচ্ছে গ্যালভানোমিটারের কনস্ট্রাকশন। এবার এর মধ্যে কি কি লিখতে হবে সব কিছু আমি নোটে লিখে দিয়েছি। কি কি লিখতে হবে তোকে উল্লেখ করতে হবে যে এখানে একটা সিলিন্ডার ইউজ করেছি, আই দিয়ে নাম দিয়ে দিলাম সিলিন্ডার কেটে, দুটো অশ্বক্ষুরাকৃতির চুম্বক ব্যবহার করেছি, এন আর এস দিয়ে ডিনোট করে দিয়েছি, ফসফর ব্রোঞ্জ তার ব্যবহার করা হয়েছে এর মধ্যে দিয়ে, বোঝা গেছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটা মিরর ব্যবহার করা হয়েছে, এম নাম দিয়ে দিচ্ছি। এরকমভাবে বিভিন্ন নাম দিয়ে তোকে কনস্ট্রাকশনটা বলতে হবে। পরীক্ষাতে কনস্ট্রাকশনও দিয়ে থাকে, যে থিওরিটা পরীক্ষায় আসতে পারে সেই থিওরিটাই আমি বলছি এখন, ঠিক আছে? তো মাইন্ড এখনই খুলে নেয়, ভাবিস না যে পরে আসতে পরে বুঝবো, থিওরি আমি শুরু করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এবার ব্যাপার হলো এই যে অশ্বক্ষুর আকৃতি এরকম শেপ করা হয়েছে, কেন এরকম শেপই কেন করা হলো? বার ম্যাগনেট নিতে গেলে কি ক্ষতি হতো? এরকম ধরনের ম্যাগনেটও তো নামা যেত, আরও সুবিধা হতো, খুঁজতে হতো না আমাকে বেশি। এরকম কেন করলাম না? এনএস এই ধরনেরই কেন করা হলো? এর কারণটা হচ্ছে ওই লুপটার উপরে যে টর্ক ক্রিয়া করবে, সেই টর্কটা যেন ম্যাক্সিমাম টর্ক ক্রিয়া করে, সব থেকে বেশি যেন টর্ক ক্রিয়া করে। আর সব থেকে বেশি টর্ক কখন ক্রিয়া করতে পারে? টাউ ইজ ইকুয়াল টু বিআইএ সাইন থিটা, বিআইএ সাইন থিটা। যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এন বিআইএ সাইন থিটা, তাই তো? আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তবেই তো এটা ম্যাক্সিমাম হবে, এন বিআইএ। কি বুঝতে পেরেছিস? তার মানে ম্যাক্সিমাম মানার জন্য আমাকে থিটাকে কী করতে হবে? 90 ডিগ্রি করতে হবে। থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? থিটা হচ্ছে আই এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাই তো? যদি ভেক্টর ফর্মে দেখিস তাহলে এরকম ছিল, আই এ ক্রস বি। আচ্ছা, বি ক্রস এ লিখে দিলি অনেকে দেখলাম আমি, এটা কিন্তু ভুল, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে উল্টো করে দিলে নেগেটিভ সাইন চলে আসে। ডটের ক্ষেত্রে উল্টো পাল্টা করতে পারিস, ক্রসের ক্ষেত্রে বিকে আগে করা যাবে না, আইকে পরে করা যাবে না, এটাকে আগে রাখতে হবে, ওটাকে পরে রাখতে হবে। যাই হোক, তাহলে ক্ষেত্রফল আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে কী হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এবার কোনো একটা ক্ষেত্রফল বা কোনো একটা তলের অভিমুখ কোন দিকে হয়? তুই আমাকে বলতো, এই যে বোর্ডের তলটা দেখতে পাচ্ছিস, সেই বোর্ডের তলের অভিমুখ কোন দিকে আছে? বোর্ডের তলটার অভিমুখ কোন দিকে আছে? কোন দিকে আছে জানিস না? এই বোর্ডের তলের অভিমুখ আছে লম্বভাবে তোদের দিকে। যে কোনো তলের অভিমুখ সবসময় ওই তলের সাথে লম্বভাবে থাকবে, এটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এই যে লুপটা নিয়েছি, এই লুপটার অভিমুখ কোন দিকে হবে? এদিকে হবে, কারণ লুপটার তলটা তো এটাই, বোর্ডের তলটাই। এই ছবিতে যদি দেখি তাহলে এটার অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? এন থেকে এস, এই বরাবর, তাই না? দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, তার মানে সর্বোচ্চ তৈরি করা হচ্ছে। তো সেই জিনিসটাই আর কি এখানে করা হচ্ছে। কোনো কারণে যদি এটা ঘুরে যায়, ধর রোটেট করে গেল এইদিকে, তো রোটেট করে যাওয়ার পর পরিবাহী তারের লুপগুলো এরকম হয়ে যাবে, তাই না? তখনও দেখবি চৌম্বক ক্ষেত্র এইখান থেকে এইদিকেই যাচ্ছে।
মানে এটা যদি ডাইরেকশন হয় তলের, তাহলে এইভাবে লম্বভাবেই থাকছে। এই জন্য এরকম অশ্বক্ষুর আকৃতি ইউ আকৃতির নেওয়া হয়েছে। কি বোঝা গেছে? অসুবিধা নেই এতদূর পর্যন্ত? কনস্ট্রাকশন ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এবার ঢুকবো ধীরে ধীরে মেকানিজমের মধ্যে। এবার তোকে দেখতে হবে যখন একটা চলচুম্বক গ্যালভানোমিটারের ফসফর ব্রোঞ্জ তারটা, ফসফর ব্রোঞ্জ তার কোনটা, যেখানে মিরর লাগানো আছে, তাই না? এই তারটা যখন মোচড় খাবে, যখন ঘুরে যাবে, তখন ওর মধ্যে কিন্তু একটা টর্ক উৎপন্ন হবে। তাই না? এই যে পেনটা দেখছি, সেকে যদি আমি এইভাবে মোচড় খাইয়ে দিই, তাহলে এর মধ্যেও কিন্তু একটা টর্ক উৎপন্ন হবে। ঠিক আছে, এর ভেতরে যে অভ্যন্তরীণ টর্কটা উৎপন্ন হবে, সেই টর্কটা কী করবে, আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি তার উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করে একে সোজা করার, তাই না? আমি যদি একে ঘুরিয়ে ছেড়ে দিই, কিছুক্ষণ পর দেখবো অটোমেটিক এদিকে চলে এসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এর মধ্যে একটা প্রত্যানয়ক টর্ক তৈরি হবে। যদি আমি ধরে নিই যে একক দৈর্ঘ্যে এই ফসফর ব্রোঞ্জ তারটার একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল প্রত্যানয়ক ব্যবর্ত টর্ক, ব্যবর্ত টর্ক, এগুলো নাম শুনে ভয় পেয়ে যাস না। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল প্রত্যানয়ক ব্যবহৃত টর্ক, এটাকে আমরা সি দ্বারা ডিনোট করে থাকবো। এই মানটা কোনো একটা পার্টিকুলার ওয়্যারের জন্য ফিক্সড। যদি আমি ফসফর ব্রোঞ্জ তার নিই, তার জন্য সি এর মান ফিক্সড আছে। যদি তামার তার নিতাম, তার জন্য সি এর মান ফিক্সড আছে। তার মানে এটাকে আমরা কনস্ট্যান্ট বলে চলতে পারি। ঠিক আছে, এবার যদি আমি এটাকে এই পুরো জিনিসটাকে যদি ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, আমি ঘুরিয়ে দিই বলতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য ধরে ফাই অ্যাঙ্গেলে ঘুরে গেল পুরো কয়েলটা। যদি ফাই অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে এর মধ্যে যে টোটাল টর্ক উৎপন্ন হবে টাউ বা টাউ ড্যাশ, সেটা হবে সি ইন্টু ফাই। একক দৈর্ঘ্যে নয়, সরি, এটা একক কোণে। একক কোণে যদি সি পরিমাণ টর্ক উৎপন্ন হয়, তাহলে ফাই কোণে কি পরিমাণ টর্ক উৎপন্ন হবে, সি ইন্টু ফাই, নর্মাল উইকিক নিয়ম। বোঝা গেছে? এবার এই ভ্যালুগুলো কত, কোথা থেকে আসলো, কোনো প্রয়োজন পড়বে না, এগুলো ছাড়াই আমাদের কাজ হয়ে যাবে। শুধু এইটুকু বুঝতে পারছিস কিনা যে সিটা কনস্ট্যান্ট, ব্যাস এতটুকু করলেই হবে। তাহলে ব্যাপারটা ছিল কি, লাইট এখান থেকে আসছিল, এই মিররের উপরে এসে লাইট পড়লো, দিয়ে রিফ্লেক্ট করে গিয়ে স্কেলে আবার পড়লো। ওখানে একটা স্কেল অ্যাডজাস্ট করা যায়, স্কেলের উপর গিয়ে পড়লো। কিন্তু যখনই মিররটা রোটেট করে গেল এইভাবে, তখন রিফ্লেক্টেড লাইট কী হলো, ওই দিকে চলে গেল, ওই দিকে গিয়ে স্কেলের উপর কোনো একটা বিন্দুতে মিলল। ঠিক আছে, এবার তোরা পড়েছিস লাইট চ্যাপ্টারে যে একটা মিরর যদি ফাই অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে ওর রিফ্লেক্টেড যে রেটা, প্রতিফলিত যে রশ্মিটা, সেটা 2θ কোণে ঘুরে যায়। মনে পড়ছে? যদি মিররকে ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে ওটা 2θ কোণে ঘুরে যায়। তার মানে এই যে লাইটটা এখান থেকে আসছিল আর এদিকে রিফ্লেক্ট হয়ে চলে গেল, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 2φ। ঠিক আছে, এটাকে আমি আলাদা করে এক জায়গায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিররটা ছিল এরকম, লাইট এইভাবে আসছিল, এইভাবেই ঘুরে যাচ্ছিল। পরে মিররটা ঘুরে গেল এরকমভাবে, কত অ্যাঙ্গেলে ঘুরে গেল, ফাই অ্যাঙ্গেলে ঘুরে গেল। তাহলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ঘুরে যাবে কত অ্যাঙ্গেলে, 2φ অ্যাঙ্গেলে। বুঝতে পেরেছিস? এই যে ডিস্টেন্সটা, এটাকে বলবো ক্যাপিটাল ডি। এই ডিস্টেন্সটা কোনটা, লাইট সোর্স থেকে, মানে আমার ক্যামেরা থেকে শুরু করে বোর্ড পর্যন্ত, মিরর পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে বলছি ক্যাপিটাল ডি। আর এদিকে স্কেলের উপর যতটা সরে গেল, এটার নাম হচ্ছে স্মল ডি। ঠিক আছে, স্কেলের উপরে যে লেন্সটা সরে গেল, তার নাম হচ্ছে স্মল ডি। তাহলে এখান থেকে একটা রিলেশন তৈরি হচ্ছে। দেখ, এই অ্যাঙ্গেলগুলো সাধারণত খুব ছোট হয়, আমি তোকে বোঝানোর জন্য অত দূরে দূরে নিয়ে চলে গেলাম। অ্যাকচুয়ালি খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, যদি খুব কাছাকাছি দৈর্ঘ্যগুলো থাকে, তাহলে অ্যাঙ্গেলটা অনেকটাই ছোটোই হবে। আর ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 2φ বা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ডি বাই ডি, লম্ব বাই ভূমি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তোর যা মনে হয় তুই তাই করতে পারিস। তাই অ্যাঙ্গেল ইকুয়াল টু ডি বাই ডি আমরা এটাই লিখতে পারি। বোঝা গেছে? এখান থেকে ফাইটাকে তুই খুব ইজিলি বের করতে পারি, ফাই ইকুয়াল টু ডি বাই 2d। কেন এইভাবে কেন বের করলাম, তার কারণ হচ্ছে ওই গ্যালভানোমিটারের মধ্যে তোকে আর ঢুকতে দিবে না যে আমি খুলে খুলে ঢুকি ওর মধ্যে কোন দিকে কতটা অ্যাঙ্গেল হলো, তোকে বাইরে থেকে মেজার করতে হবে অ্যাঙ্গেল কতটা। আর তার জন্য আমি এই সিস্টেমটা তৈরি করে দিলাম যে এদিকে স্কেল বসানো থাকবে, লাইটের ডিস্টেন্স তুই মেজার করতে পারবি, আর এই ডিস্টেন্সটাও মেজার করে নিতে পারবি, এখানে বসালি ফাই পেয়ে যাবি। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত ফাইটা কিন্তু ভেরিয়েবল, ফাই ডিপেন্ড করছে কারেন্টের উপর, তাই না? কারেন্ট যত বেশি হবে, রাশিমালা তো মিটিয়ে দিয়েছি আমি, টাউ ইকুয়াল টু এন বি আই এ সাইন থিটা। তো এখানে দেখ, আইটা যত বেশি হবে, টাউ কিন্তু তত বেশি হবে, টর্ক তত বেশি হবে। তাহলে আইয়ের পরিমাণ যত বেশি হবে, টর্ক যদি তত বেশি পরিমাণে হয়, তাহলে ফাইও তত বড় হয়ে যাবে। আর ফাই যত বড় হবে, স্মল ডি তত বড় হবে। বোঝা যাচ্ছে কিনা? তার মানে তুই এখান থেকে ডিরেক্ট বুঝতেই পারছিস যে টাওয়ের সাথে, আইয়ের সাথে এই স্মল ডি বা ফাইয়ের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। আই যত বাড়াবো, ডি তত বাড়বে। এইভাবেই রেটিং করা হয়। আর তোদের স্পিডোমিটার, ওডোমিটার যা যা দেখিস তোরা, ওই সব জিনিসগুলোতে ওই অ্যারোগুলোকে লাগানো থাকে। বোঝা গেল? ওই অ্যারোগুলোর মধ্যে কী আছে, এরকম ধরনের কয়েল লাগানো আছে, এই কয়েলগুলো রোটেট করছে। বর্তমানে তো ডিজিটাল চলে এসেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম। হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার যেটা করব, একটা রাশিমালা তৈরি করব। রাশিমালাতে কী কী করতে হবে দেখ, এই যে
লুপটা, এই লুপটা ঘুরে যাওয়ার জন্য এর মধ্যে একটা টর্ক উৎপন্ন হয়েছে, সেই টর্কটার মান হচ্ছে টাউ ইকুয়াল টু এন বিআই এ সাইন থিটা। এটা কার মধ্যে উৎপন্ন হয়েছে? এটা ওই লুপটার মধ্যে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার এই লুপটা যত ঘুরছে, আমার হাতটা হচ্ছে লুপ, এটা যত ঘুরছে ওপরে যে তারটা আছে ফসফরাস, তার মধ্যে তত বেশি মোচড় উৎপন্ন হচ্ছে, ওর মধ্যে তত বেশি প্রত্যানয়ক টর্ক উৎপন্ন হচ্ছে। এবার এমন একটা সিচুয়েশন আসবে যখন এই দিকে ঘোরার টর্ক আর এই মোচড় এই দিকে ঘোরার টর্ক, দুটো টর্ক একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তখন কেউ কোনো দিকে যাবে না, তখন এই কয়েলটা কী হবে, এদিকে ঘুরে স্থির হয়ে গেল। তার মানে ওই মুহূর্তে এই কয়েলের মধ্যে যে টর্ক উৎপন্ন হলো আর ওই ফসফর ব্রোঞ্জের মধ্যে যে বিপরীত দিকে টর্ক উৎপন্ন হলো, এই দুটো টর্কের মান সমান হয়ে গেছে, যে মুহূর্তে দুজন সাম্যাবস্থায় এসেছে। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, তাহলে সেখানে আমি কি করব, টাউ ড্যাশ ইকুয়াল টু করে দেবো টাউ, দুটো টর্ক এখন সমান হয়ে গেল। তো দুটোকে যদি ইকুয়াল করা যায় তাহলে সি ফাই ইকুয়াল টু ওটা লিখতে পারি, সি ফাই ইকুয়াল টু এন বিআই এ সাইন থিটা। আমি হিজিবিজি করে লিখছি, সুন্দরভাবে লেখা আছে, নোট থেকে তোরা পড়বি, আপাতত বুঝে নে শুধু কনসেপ্টটা কী জিনিস, ঠিক আছে। সি ফাই ইকুয়াল টু এন বিআই এ সাইন থিটা। আমি তো চাই আই এর সাথে রিলেশন, তাহলে আইটাকে এদিকে নিয়ে চলে আসলাম বা আইটাকে ওদিকে রেখে দিলাম। আই ইকুয়াল টু পুরো টার্মকে এপারে নিয়ে চলাই, কী হবে, সি বাই, আমি সাজিয়ে লিখি দেখ, বি এ এন, ঠিক আছে। আচ্ছা, থিটা তো হবে না, এটা ফাই হবে না, না এটা থিটা, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, এটা থিটা, নিচে একটা সাইন থিটা আসবে আর ওপরে কি থাকবে, ফাই থাকবে। এতদূর পর্যন্ত বুঝলি? থিটা আর ফাইয়ের ডিফারেন্স বুঝতে পারলি? ফাইটা কোনটা? ফাইটা হচ্ছে মিরর যে অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, আর থিটাটা কয়েল যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে। আমি এমনভাবে সিস্টেম তৈরি করেছি যে এই থিটাটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, তাই না? এমনভাবে সিস্টেমটা তৈরি করেছি যেখানে দেখাচ্ছিলাম থিটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এবার থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রি বাদ হয়ে গেল, এটা 1 হয়ে গেল, ঠিক আছে। নোটে দেখবি লাস্টে গিয়ে বাদ করেছি, আমি এখনই করে দিলাম। তাহলে একটা রাশিমালা তৈরি হলো, যে রাশিমালাটাকে তুই বলবি আই ইকুয়াল টু সি বাই ব্যান ইন্টু ফাই। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা, এটা দিয়ে অনেক কিছু আমরা ব্যাখ্যা করব। এখানে তুই দেখতে পাচ্ছিস সি হচ্ছে কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট, মোচড়ের জন্য একক কোণে ক্রিয়াশীল প্রত্যানয়ক টর্ক, তাই তো, এটা কনস্ট্যান্ট। বি অ্যাপ্লাইড চৌম্বক ক্ষেত্র, তো যে চৌম্বক ক্ষেত্রটা আমি অ্যাপ্লাই করবো, আমার তো এখানে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটাকে ফিক্সড করা থাকে, এমন তো না গ্যালভানোমিটার থেকে বের করতে পারি ওকে আমি, তাহলে চৌম্বক ক্ষেত্রও ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্ষেত্রফল, যে কয়েলগুলো আছে কয়েলগুলো ফিক্সড, কয়েলগুলোর দৈর্ঘ্য কম বেশি হবে না, কয়েলও ফিক্সড। আচ্ছা, পাক সংখ্যা এটাও ফিক্সড, তার মানে এরা সবগুলো কনস্ট্যান্ট। তাহলে আই ডিরেক্টলি প্রপোর্শনাল কী হয়ে যাচ্ছে, ফাই এর সাথে, বোঝা গেল। আবার তুই এখান থেকে এটাকে এরকমও লিখতে পারতি, সি বাই ব্যান ইন্টু স্মল ডি বাই 2 ক্যাপিটাল ডি, কারণ ফাইয়ের মান এখানে তুই দেখতে পাচ্ছিস, এটাকেও লিখতে পারতি এই জায়গাটায়। তো ওখানে যদি মেজার করতি, এই যে ক্যাপিটাল ডি যেটা মানে হচ্ছে সোর্স থেকে শুরু করে গ্যালভানোমিটার পর্যন্ত ডিস্টেন্স, এটাও ফিক্সড। তাহলে সেই অনুযায়ী তুই আবার এটাও বলতে পারতি যে আই প্রপোর্শনাল টু হচ্ছে স্মল ডি। কি বোঝা গেল? এই জিনিসটাই প্রুভ করার জন্য এতক্ষণ ধরে লাফাচ্ছিলাম, দেখ কত বড় একটা থিওরি এত তাড়াতাড়ি হয়ে গেল। না দাঁড়া, গুলাস না, আমি কি করেছি নোটে 2 ফাই ইকুয়াল টু এটা লিখিনি, আমি দেখে নিচ্ছি একবার, দাঁড়া। তাহলে ভুল হয়ে গেছে বোধহয়, দাঁড়া একটু দেখে নিচ্ছি। ও আচ্ছা, ওই এই জায়গাটা দেখ, পেজ নাম্বার হচ্ছে 24, পেয়েছিস? সুবৈদিতার ওপরে যে থিওরিটা আছে ক্যালকুলেশনটা, ওই জায়গায় দেখ আই ইকুয়াল টু লেখা আছে সি বাই ব্যান ফাই, তারপরে ফাইয়ের জায়গাতে লিখেছি স্মল ডি বাই 2 স্মল ডি, ওটা 2 ক্যাপিটাল ডি হবে, নিচেরটা মিস্টেক হয়ে গেছে। তার নিচেও আছে দেখ, নিচেরটা 2 ক্যাপিটাল ডি, 2 স্মল ডি না, ওটা ওপরে স্মল ডি নিচে ক্যাপিটাল ডি। ক্লিয়ার? ওকে, ঘুমিয়ে ঘুমিয়ে করছিলাম হয়তো। এই দেখ, বুঝতে পারলি কি না? তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বের করলাম শুধুমাত্র এটা, আমার দেখানোর উদ্দেশ্য ছিল কি যে কারেন্টের সাথে যে ডিফ্লেকশনটা হচ্ছে সেই ডিফ্লেকশনটা সমানুপাতিক সম্পর্ক মেনে চলে। আচ্ছা, আমি তো এখানে মিরর দিয়ে দেখালাম, মিরর দিয়ে এক্স্যাক্ট হয়। অনেক সময় কী করা হয়, মিরর না দিয়ে এই জায়গাটা একটা কাঁটা লাগানো হয়, ধরো এই পেনটাই হচ্ছে সেই কাঁটাটা, এরকমভাবে একটা কাঁটা লাগানো আছে। তো যখনই এই ওয়্যারটা এইভাবে মোচড় হবে, এদিকে ঘুরে যাবে, তাহলে এই কাঁটাটাও কী করবে, এই করে ঘুরে যাবে। এই কাঁটাটাই তোরা বাইরে দেখতে পাস স্পিডোমিটারের মধ্যে, বুঝতে পারলি আমার কথা? এখানে একটা যদি কাঁটা লাগানো থাকে, ওই কাঁটাটা কী করবে, তার সাথে তো এইভাবে ঘুরে যাবে। তো যে কাঁটাটা এইভাবে ঘুরে যাচ্ছে, এই কাঁটাটাকেই আমরা ওই অ্যামমিটার, ভোল্টমিটার, স্পিডোমিটার, ওডোমিটার যাই বল না কেন, ওই জিনিসটার মধ্যে আমরা ওই কাঁটাটাকেই দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই মিরর দিয়ে প্র্যাকটিস করবো, আই ইকুয়াল টু আই প্রপোর্শনাল টু ডি, এতদূর পর্যন্ত থিওরিটাকে প্রুভ করবো। হয়েছে রে? এবার এখান থেকে বল, ডিটা কনস্ট্যান্ট, ওই জন্য প্রপোর্শনাল করলাম।
এবার এখান থেকে কোশ্চেন কি হয়, সুবেদিতা। সুবেদিতা বলে একটা টার্ম আছে, দেখ সুবেদিতা লেখা আছে। সুবেদিতা কথাটার অর্থ কি, নাম শুনেই বুঝতে পারছিস যে বেশি এফিসিয়েন্ট হতে হবে, তাই না? যদি কোনো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সামান্য কারেন্ট যাওয়ার ফলেও যদি ও ডিফ্লেকশন করে, ডিফ্লেকশন দেখায়, তবে তার সুবিধা অনেক বেশি। যার মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট যাওয়ার জন্য ডিফ্লেক্ট হয়ে যাবে, তার সুবিধা তত বেশি। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই জিনিসটা দিয়ে মেজার করা হচ্ছে। এবার সুবিধাটাকে মেজার করার জন্য ম্যাথমেটিক্যাল যে টার্মটা, সুবিধাটাকে মেজার করার জন্য যে ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা হচ্ছে ফাই বাই আই। এটাকে আমরা সুবেদিতা বলে থাকছি। সুবেদিতা মানে একক প্রবাহ মাত্রার জন্য যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, যে ডিফ্লেকশনটা দেখাবে, তো একক প্রবাহ মাত্রার জন্য যত বেশি অ্যাঙ্গেল দেখাবে ওর সুবিধা তত বেশি হবে। ক্লিয়ার আমার কথা? তো এই ফাই বাই আই কোথা থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো। ফাই বাই আই ইকুয়াল টু এখান থেকে নিয়ে আসবো। ফাই বাই আই কী হবে, ব্যান বাই সি। ফাই বাই আই বিএন বাই সি। ঠিক আছে, অসুবিধা আছে এত দূর পর্যন্ত? নেই। কি দিবে এখান থেকে, সুবেদিতা কী করে বাড়ানো যায়, সুবেদিতা কী করে কমানো যায়। সুবেদিতাকে যদি বাড়াতে হয়, মানে ফাই বাই আইটাকে যদি বাড়াতে হয়, তাহলে আমাকে চৌম্বক ক্ষেত্রকে বাড়াতে হবে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে, যত বেশি চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করবো ডিফ্লেকশন তত বেশি হবে, টর্ক তত বেশি কাজ করবে, তাই না? আচ্ছা, ক্ষেত্রফল বাড়াতে হবে। আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বাড়াতে হবে, মানে যে লুপটা নেওয়া হয়েছিল সেই লুপটাকে আরও বড় করতে হবে, যতটা সম্ভব বড় করবো। ঠিক আছে, পাক সংখ্যা বাড়াতে হবে। যত বেশি পাক সংখ্যা বাড়াবো, বুঝতে পারছিস তো, যত বেশি পাক বাড়াবো তত বেশি এখানে সুবিধা বেড়ে যাবে। সি, মোচড় ধ্রুবকটাকে কম হতে হবে। ঠিক আছে, মোচড় ধ্রুবক যে ব্যবহৃত টর্কটা, একক কোণের জন্য প্রত্যানয়ক ব্যবহৃত টর্ক, তার মানটাকে কম হতে হবে। তাহলে এগুলো আমরা গাণিতিক রূপ থেকেই বলে দিতে পারছি যে এই সব জিনিসগুলোকে যদি কন্ট্রোল করা যায় তবে সুবিধা বেড়ে যাবে। হয়েছে? তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রফল আর পাক সংখ্যা বাড়ানোর চক্করে, ক্ষেত্রফল আর পাক সংখ্যা এটা বাড়ানোর চক্করে ওর কিন্তু ভরটাও বেড়ে যাবে, যথেষ্ট ভারী হয়ে যাবে। যত বেশি পাক নিবি তত ভারী হতে শুরু করবে। এবার ভারী বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তখন কিন্তু আবার সুবিধা কমে যাবে। তাহলে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই করা যেতে পারে। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনুযায়ী বুঝতে পারছিস, কিন্তু আমরা এখানে অভিকর্ষ ত্বরণকে নেগলেক্ট করেছি, অভিকর্ষ বলটাকে ধরিনি। যদি ওটাকে ধরা যায় তাহলে ভরের ব্যাপার আছে একটা, তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে বাড়ালে তো সুবিধাটা বাড়বে ঠিকই, তবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই আমাকে বাড়াতে হবে, ওর বেশি বাড়াতে পারবো না। ক্লিয়ার রে? অসুবিধা আছে বুঝতে? নেই। তো এটা হলো সুবেদিতা। এবার এই গ্যালভানোমিটারের কনসেপ্টের উপর ডিপেন্ড করে দুটো ডিভাইসের কথা বলেছিলাম আমি তোদের, একটা অ্যামমিটার আর একটা ভোল্ট মিটার। ঠিক আছে, বলতে পারবি অ্যামমিটার দিয়ে কী করা হয়, ভোল্ট মিটার দিয়ে কী করা হয়? ভোল্ট মিটার দিয়ে কী করা হয় বলতে পারবি? পারবি না? ছি 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 ছি, আমি অপমান করার জন্য রেডি আছি, তাড়াতাড়ি উত্তর দে। ভোল্ট মিটার দিয়ে কী করা হয়? বিভব পার্থক্য মাপা হয়। ভোল্ট নামই তো আছে ওর মধ্যে। আর অ্যামমিটার দিয়ে তাহলে কী করা হয়? প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। ছোটবেলা থেকে পড়ে এসেছিস না? আচ্ছা দেখি কমন সেন্স কেমন আছে তোদের। অ্যামমিটার আর ভোল্ট মিটারকে তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? কোনটাকে শ্রেণী কোনটাকে সমান্তরাল, নাকি দুটোকেই শ্রেণী দুটোকেই সমান্তরাল? গেল ক্লাস 10-এর কোশ্চেন। হ্যাঁ বল, আরেকবার বল। গ্যালভানোমিটারের কথা বলছি না আমি, অ্যামমিটার আর ভোল্ট মিটার। অ্যামমিটার আর ভোল্ট মিটার এই দুজনকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? অ্যামমিটার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, ভোল্ট মিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কেন করা হয় জানতি? মুখস্থ করেছিলাম। আচ্ছা তাহলে আজকে জানবি কেন ওদেরকে যুক্ত করা হয়। প্রথমে অ্যামমিটার। দেখ অ্যামমিটার দেখতে কেমন হবে। তুই বললি যে কোনো একটা তড়িৎ যন্ত্র, ধর এটা 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 হচ্ছে একটা বর্তনী, আমি বর্তনীকে কমপ্লিট করছি না, ঠিক আছে, নিচে ব্যাটারি আছে কিছু আছে, তো এটা একটা হচ্ছে তড়িৎ যন্ত্র। এবার এর সাথে একটা অ্যামমিটারকে আমাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। এটা হলো অ্যামমিটার। এর ভেতরে কি আছে আমি জানি না, আপাতত এরকম এ লিখে রেখে দিলাম। অ্যামমিটারটা কী দিয়ে তৈরি, ওর মধ্যে কী আছে সেটা দেখাবো। আপাতত ওর মধ্যে অ্যামমিটার কী করে যুক্ত করেছি, শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, দিয়ে এইভাবে একটা সার্কিটকে তৈরি করে দেওয়া হয়। বুঝতে পারলি? এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা কে মেজার করে দেবে? অ্যামমিটার মেজার করে দেবে। অসুবিধা নেই বুঝতে। তাহলে অ্যামমিটারকে আমরা কোন সমবায়ে যুক্ত করছি? শ্রেণী সমবায়ে যুক্ত করছি। এই যে অ্যামমিটারটা আমি ডট 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 দিয়ে মানে ঢেকে দিলাম, এটাকে যদি খুলে দেখা যায় তাহলে কি দেখা যাবে? দেখ এখান থেকে কারেন্ট যাচ্ছে, ধরে নে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। তো আমি এইটুকু অংশকে জাস্ট দেখাবো, এই ডটেড লাইনটা এর মধ্যে কি আছে সেই জিনিসটাকে শুধু দেখাতে চাইছি। একটা পরিবাহিতা ঢুকছিল, কত কারেন্ট নিয়ে ঢুকছিল জানো? আই কারেন্ট নিয়ে ঢুকছিল, আর ভেতরে কি আছে? অ্যামমিটার, তাই না?
তো অ্যামমিটার তৈরি হয় গ্যালভানোমিটার দিয়ে, এখানে একটা গ্যালভানোমিটারকে যুক্ত করা থাকবে। এবার গ্যালভানোমিটার ওই যে কনস্ট্রাকশনটা, অত বড় একটা কনস্ট্রাকশন, ওটা তো আমি এখানে আঁকবো না, ব্র্যাকেট গোল টোল করে জি লিখে দিলাম, তুই বুঝে নিবি ওখানে গ্যালভানোমিটারকে যুক্ত করা হয়েছে। আচ্ছা, গ্যালভানোমিটারকে যুক্ত করে দিলাম, গ্যালভানোমিটার এইভাবে পার করে গেল। এবার দেখ, গ্যালভানোমিটার কিন্তু একটা হাই সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, মানে ওর মধ্যে দিয়ে খুব বেশি তড়িৎ পাঠানো যাবে না। যদি নির্দিষ্ট মানের তুলনায় বেশি তড়িৎ পাঠিয়ে দিই, তাহলে ওই যে মোচড় তারটা আছে না, ফসফরমাস তারটা, ওটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর বারবার তো গ্যালভানোমিটার তৈরি করতে হবে না, যথেষ্ট দামি একটা ইনস্ট্রুমেন্ট, আর খুব ফোকাসের সাথে তৈরি করতে হয়। তাহলে এই গ্যালভানোমিটারকে বাঁচাতে হবে, তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে না যাবে, এটা তো এক্সটার্নাল সোর্স, কখনো কম যেতে পারে, কখনো বেশি যেতে পারে। তাহলে ওকে কন্ট্রোল করার জন্য এর সমান্তরালে একটা রোধ যুক্ত করতে হয়, যে রোধটাকে আমরা বলি শান্ট। মনে পড়ছে? সার না, শান্ট। কি বলি এটাকে? শান্ট। ঠিক আছে, শান্টকে আমরা এস দিয়ে ডিনোট করলাম। কেন এটা যুক্ত করা হচ্ছে? শান্ট মানে হচ্ছে একটা খুব নিম্ন মানের রোধ, খুব কম মানের রোধকে যখনই সমান্তরালে যুক্ত করবো তাকে কি বলবো? শান্ট বলবো। তো এটা যুক্ত করার ফলে কি হবে, এই যে আই কারেন্টটা এখান থেকে যাচ্ছিল, এইখানে এসেও দুটো রাস্তা পেয়ে যাবে, একটা গ্যালভানোমিটার আর একটা শান্ট। তো তুলনামূলকভাবে শান্টের মধ্যে দিয়ে যেহেতু কম রোধ আছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়ে চলে যাবে, তাই না? আইএস পরিমাণ কারেন্ট এখান দিয়ে চলে গেল ধরে নিচ্ছি, আর বাকি যে কারেন্টটা থাকলো সেটা এর মধ্যে দিয়ে গেল, সেটাকে আমরা বলে দিচ্ছি আইজি। ঠিক আছে, ধরে নিচ্ছি ওই গ্যালভানোমিটারটা আইজি পরিমাণই কারেন্ট সহ্য করতে পারে, ওর থেকে বেশি কারেন্ট গেলেই গ্যালভানোমিটার নষ্ট হয়ে যেত। তাহলে আইজিটা হচ্ছে ওই গ্যালভানোমিটারের সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা, বুঝতে পারলি? সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা কত? আইজি। এবার কোশ্চেন কেমন হবে? কোশ্চেন এরকম হবে যে একটা গ্যালভানোমিটারের সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা যদি আইজি হয়, তাহলে ওই গ্যালভানোমিটারটাকে বাঁচানোর জন্য ওর সমান্তরালে কত মানের শান্ট যুক্ত করতে হবে, মানে এখানে এস এর মান কত হবে যাতে করে এর মধ্যে দিয়ে আইজির থেকে বেশি কারেন্ট না যায়, তার একটা ফর্মুলা আমরা এখন ডিরাইভ করব। বুঝতে পারলি কোশ্চেনটা কি বলতে চাইলাম? ওকে, তো এটা ডিরাইভ করার জন্য দুটো বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এ বি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার যেমন যুক্ত আছে, এ আর বি বিন্দুর মধ্যে শান্টও যুক্ত আছে, তাই না? আচ্ছা, তার মানে এ আর বি দুটো বিন্দু একই, গ্যালভানোমিটারের দুটো প্রান্ত আর শান্টের দুটো প্রান্ত একই বিন্দু থেকে যুক্ত হয়েছে। আর যখন প্রান্ত বিন্দুগুলো একই থাকবে, তার মানে বিভব প্রভেদ কনস্ট্যান্ট, তাই না? গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে, শান্টের দুই প্রান্তের বিভব প্রভেদও তাই হবে, কারণ পয়েন্ট দুটো ফিক্সড আছে। গ্যালভানোমিটারের রোধকে জি দিয়ে ডিনোট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে গ্যালভানোমিটারের দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেটাকে আইজি ইন্টু জি বললে আপত্তি আছে? ভি ইকুয়াল টু আইআর, আইআর করেছি এটা আমি, তাই না? আই ইন্টু আর। এটা কার সমান হবে? শান্টের দুই প্রান্তে। শান্টের দুই প্রান্তে কত আছে? আইএস ইন্টু এস। বুঝে গেছিস তো সব? এটা বুঝে গেলি মানে হয়ে গেল সব। এবার এখান থেকে আমি কি বের করতে চাইছিলাম? এস বের করতে চাইছিলাম, যে শান্ট কত যুক্ত করতে হবে। তো শান্ট এস ইকুয়াল টু আমাকে যুক্ত করতে হবে আইজি বাই আইএস ইন্টু জি, এই পরিমাণ শান্ট আমাকে যুক্ত করতে হবে। বুঝতে পারলি? আইএসটা কি তুই জানিস কত মানের শান্ট যুক্ত করলে আইএস কত হবে? তুই আইজিটা জানিস, যে গ্যালভানোমিটারের মোস্ট প্রবাবল যে কারেন্ট সেটা হচ্ছে এটা, সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা আইজি, কিন্তু আইএসটা তো তুই জানিস না। তাহলে আইএসকে এখন সরাতে হবে, আইএসকে সরাচ্ছি এবার। এস ইকুয়াল টু আইজি বাই আই মাইনাস আইজি। বুঝলাম না? বুঝলি না? কে কে বুঝলি? বুঝে গেছিস? এই দেখ, আই কারেন্টটা যাচ্ছিল না, এই আই কারেন্টটা তো দুই ভাগে ভাগ হয়েছিল, একটা আইজি আর একটা আইএস। তো যে কোনো একটাকে যদি বের করতে হয় মাইনাস করলে পেয়ে যাবো, আইএস ইকুয়াল টু আই মাইনাস আইজি। বুঝে গেছিস? আচ্ছা, এটা হলো সেই ফর্মুলাটা। এবার এখানেই শান্তি নেই, একটু জটিল বানাতে হবে সব কিছুকে, তাই না? জটিল না বানালে হবে না, তখন সহজভাবে নিয়ে নিবি। ওই জন্য জটিল বানানোর জন্য কী করা হয়েছে, ওপর নিচে আইজি দিয়ে ডিভাইড করা হয়েছে। ওপরে যদি আইজি দিয়ে ডিভাইড করিস কত হয়ে যাবে? 1। নিচে যদি আইজি দিয়ে ডিভাইড করিস, আই বাই আইজি মাইনাস 1 ইন্টু জি। ঠিক আছে, এটাকে লেখা হচ্ছে এইভাবে, এস ইকুয়াল টু, ওপরে কিছু নাই মানে জি আছে শুধু, আর এই যে আই বাই আইজি দেখতে পাচ্ছিস, এটাকে ধরা হচ্ছে এন, এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1। এবার মনে রাখাটা খুব সহজ, কত মানের শান্ট যুক্ত করতে হবে? জি বাই এন মাইনাস 1। এখানে এনটা কি? এখানে এনটা হচ্ছে আই বাই আইজি। এনটা কি? আই বাই মূল প্রবাহ মাত্রা, এটাকে মূল প্রবাহ মাত্রা বলি, মূল প্রবাহ মাত্রা বাই গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা। বোঝা গেছে? আচ্ছা, এখানে এই প্রসঙ্গে এটাও জেনে রাখ, কারেন্ট ইলেকট্রিসিটিতে করেছিলি যে 1/n, এটাকে বলা হয় শান্টের ক্ষমতা। কি বলা হয়? 1/n রাশিটাকে বলা হয় শান্টের ক্ষমতা, বা এটাকে তাহলে কি লিখবি তুই? আইজি বাই আই লিখবি। বুঝতে পারলি? মূল প্রবাহ মাত্রার, ভালো করে শোন, মূল প্রবাহ মাত্রার যত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে তাকেই বলছি শান্টের ক্ষমতা। ক্লিয়ার? কিন্তু এন আবার আলাদা জিনিস, এন ইকুয়াল টু আই বাই আইজি। এই জায়গাটা কিন্তু গুলিয়ে যায় পরীক্ষাতে, এনটা কী ছিল। তুই শুধু মাথায় রাখবি এন হচ্ছে একটা বড় সংখ্যা, একের থেকে বড় সংখ্যা। যদি এটা মাথায় রাখতে পারিস, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তুই তৈরি করতে পারবি, কারণ আই বড় আইজি ছোট।
তাহলে আইকে ওপরে থাকতে হবে, এনকে যদি বড় হতে হয়, একের থেকে বড় হতে হয়। বোঝা গেছে? এইভাবে তোরা মনে রাখবি। আমার খুব মিস্টেক হতে বলে আমি এইভাবে মনে রেখেছি যে এন হচ্ছে একটা নাম্বার গ্রেটার দেন 1। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা অ্যামমিটারের ক্ষেত্রে দেখলাম যে অ্যামমিটারকে তৈরি করার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট যুক্ত করতে হয়। আবার শোন, অ্যামমিটার তৈরি করার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট যুক্ত করতে হয়, কিন্তু অ্যামমিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণী সমান্তরাল সব ঢুকে আছে, ভালো করে শুনবি। একটা অ্যামমিটার মানে এই পুরো যন্ত্রটা, পুরো সিস্টেমটা, এটাকে বর্তনীতে যুক্ত করার সময় শ্রেণী সমবায়ে যুক্ত করব, কিন্তু অ্যামমিটারের ভেতরে যে এটার ভেতরে যে শান্টটা আছে সেটা সমান্তরালে যুক্ত থাকে। এবার গুলিয়ে যাবে না তো? ওকে, তাহলে এখান থেকে আমরা এস বের করে নিতে পারছি G/n-1। ঠিক আছে, এবার একটু ভোল্টমিটারের মধ্যে ঢুকি। ভোল্টমিটারের কনস্ট্রাকশন কেমন হয় দেখা যাক। আচ্ছা, বলতে পারবি আদর্শ অ্যামমিটারের রোধ কত হয়? আদর্শ অ্যামমিটারের রোধ কত হয়? 0 হয়। যদিও কোনো পরিবাহীর রোধ 0 হওয়া সম্ভব নয়, আমি আদর্শ কথাটা বলেছি তাই 0। কেন আদর্শ অ্যামমিটারের রোধ 0 কেন হতে হবে? অন্য কিছু হলে কি ক্ষতি হতো? ইনফাইনাইট হলে কি হতো? 10 ওহম হলে কি হতো? 0ই কেন হতে হবে? লজিক্যালি ভাব। জানি না, এগুলো জানলে কি আমার কাছে আসছে নাকি? দেখ, অ্যামমিটারের রোধ যদি 0, আদর্শ অ্যামমিটারের রোধ 0 কেন হতে হবে? প্রথমত অ্যামমিটারকে লাগানো আমার উদ্দেশ্য ছিল না, আমার ছিল একটা সার্কিট বহির্বর্তনী, এই অ্যামমিটারটা নাই মনে কর, কিছু একটা কাজ করছিলাম, হঠাৎ করে আমার প্রয়োজন পড়লো কি এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে সেটা মেজার করার। তার জন্য আমি এখানে অ্যামমিটারকে ঢুকিয়ে দিচ্ছি। অ্যামমিটার এমনি দরকার ছিল না, কারেন্ট মেজার করার জন্য অ্যামমিটারকে ঢুকিয়েছি। এবার অ্যামমিটারের রোধ যদি কিছু একটা হয়, ধরুন 10 ওহম রোধ আছে, তো 10 ওহম রোধ যদি অ্যামমিটারে হয়, তাহলে এখানে একটা রোধ ছিল প্লাস একটা 10 ওহম আসলো, রোধ বেড়ে গেল। যে কারেন্টটা মেজার করতে গেলাম তার তুলনায় কম কারেন্ট মেজার করবে এখন। কি বুঝতে পারলি? শ্রেণী সমবায়ে রোধ বেড়ে গেল। সেই জন্য যতটা সম্ভব অ্যামমিটারের রোধকে যেন কম করা হয়, যেন কারেন্টের পরিমাণটা না কমে। তো সেক্ষেত্রে আদর্শ অ্যামমিটার নিতে গেলে তো 0ই করতে হবে, আর যেটা সম্ভব না, আদর্শ অ্যামমিটার বলে কিছু নেই। কি বুঝেছিস? আচ্ছা, এবার ভোল্টমিটারের ক্ষেত্রে যাই। তোরা ল্যাবে এখনো অ্যামমিটার ভোল্টমিটার ইউজ করিসনি? করেছিলি? পেরেছিলি করতে? দুটো স্ক্রু থাকে। অ্যানালগ ইউজ করিস না ডিজিটাল? অ্যানালগে দুটো স্ক্রু থাকে, লাল কালো। অ্যানালগ করেছিস, আর ডিজিটালে তো ওই এলইডি ডিসপ্লে থাকে, সেখানেই দেখানো হয়। যাই হোক, এবার বলছি ভোল্টমিটারের কথা। ভোল্টমিটারের কাজ জানো তোরা কি বললি? ভোল্ট মেজার করা, মানে বিভব প্রভেদ পরিমাপ করা। তাহলে কোনো একটা তড়িৎ বর্তনীতে, এটা কোনো একটা সম্পূর্ণ রোধটাকে আরকে দেখিয়ে দিলাম, এই কথা বলিস না, আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে। এবার যদি আমাকে রোধ পরিমাপ করতে হয়, আরকে যদি পরিমাপ করতে, রোধ কেন বলছি, বিভব প্রভেদ যদি পরিমাপ করতে হয়, তাহলে বিভব প্রভেদ পরিমাপ করার জন্য ভোল্টমিটারটাকে শ্রেণীতে যুক্ত করব না সমান্তরালে যুক্ত করব? ভোল্টমিটারকে সমান্তরালে। জানিস তোরা এটা সমান্তরালে যুক্ত করতে হয়, কিন্তু কেন যুক্ত করতে হয় এটা কোথায় জানিস না? কেউ জানিস কেন যুক্ত করতে হয়? জানিস না? ধর আমি আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ পরিমাপ করতে চাই, আর এটাকে যুক্ত করে দিলাম শ্রেণী সমবায়ে, এখানে ভোল্টমিটার যুক্ত করে দিলাম। তো ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপ করবে দুটো বিন্দুর মধ্যে। এখানে কোন দুটো বিন্দুর মধ্যে পরিমাপ করছে? এই বিন্দুটা আর এই বিন্দুটা। এটা আর এর দুটো বিন্দু, আমাকে তো আর এর দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পরিমাপ করতে হবে। তো ওখানে যুক্ত করতে গেলে ভোল্টমিটার অন্য একটা ভোল্ট দেখিয়ে দিচ্ছে, সেই জন্য আমাকে কোথায় যুক্ত করতে হচ্ছে? আর এর দুই প্রান্তে, যাতে আর এর দুই প্রান্তে বিভব কত হয়েছে সেটা যেন ওই ভোল্টমিটারটা মেজার করতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভোল্টমিটারকে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়। হয়েছে? এবার ভোল্টমিটারকে খুলে দেখাবো। এই ভোল্টমিটারটাকে এবার খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে। দেখ, এখানে কারেন্ট যাচ্ছিল কত? আইআর, আর ভোল্টমিটারের মধ্যে কিছু একটা কারেন্ট যাচ্ছিল। ভোল্টমিটারের এই বাহুটাকে এখানে আঁকলাম আমি, ঠিক আছে? এই পুরোটা ভোল্টমিটার। এই ভোল্টমিটারের মধ্যে কি থাকবে? একটা গ্যালভানোমিটার থাকবে, আর তার সাথে শ্রেণী সমবায়ে একটা রোধ থাকবে। শ্রেণী সমবায়ে রোধ থাকলে ধর সেটাকে শান্ট বলা যাবে না, সমান্তরাল থাকলে শান্ট বলা যায়। শ্রেণী সমবায়ে একটা রোধ থাকবে এবং উচ্চ মানের রোধ হবে। শান্ট ছিল নিম্নমানের, এটা উচ্চ মানের রোধ হবে। এখানেও আর দিয়েছি, এখানেও আর দিয়েছি, কেমন যেন হয়ে গেল। এটাকে আর ড্যাশ বলে দিলাম, এটার আমার দরকার নেই, দরকার আছে এটার। ঠিক আছে? তাহলে আর মানে একটা রোধ এখানে যুক্ত করেছি। কেন আমি এরকমভাবে যুক্ত করলাম? তার কারণ হচ্ছে, দেখ, যদি এই এই ডিভাইসটাকে নিয়ে আমি কাজ করছি, এই ডিভাইসটার কিছু একটা কাজ হচ্ছিল, আমি এর বিভব প্রভেদ দরকার আছে বলে এখানে এসে ভোল্টমিটারকে যুক্ত করলাম।
যদি ভোল্টমিটারের রোধ অনেক কম হয় তাহলে ভোল্টমিটার শান্টের মতো কাজ করতে শুরু করবে, তারপরে কারেন্ট আর ওর মধ্যে দিয়ে যেতেই দিবে না, সব কারেন্ট নিয়ে নেবে। তাহলে কী কাজের কাজ কী হলো? আমি যে কাজের জন্য ওকে ইউজ করছিলাম সেটা তো হলোই না, বুঝতে পারলি? ভোল্টমিটারকে জাস্ট তুলে নিয়ে এসেছি ভোল্টটাকে মেজার করার জন্য, ওর কাজ বন্ধ করার জন্য তো আনিনি, তাই না? তাহলে ওকে যখন এখানে যুক্ত করব, এর রোধ এমন হতে হবে যেন ওর মধ্যে যে কারেন্টটা যাচ্ছিলো সেই ভাগটা যেন না কমে, হয়তো ঝগড়া লাগিয়ে দিবে, যুক্ত হতে দিবে না একে। তো এর ভাগটা যেন না কমে তার জন্য কী করতে হবে? এখানে হাই রেজিস্ট্যান্স আমাকে যুক্ত করতে হবে, এখানে আমাকে বেশি রোধ দিতে হবে। এবার বেশি রোধ কী করে দেওয়া যায়? এর ভিতরে একটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার রোধকে যদি আরও বাড়াতে হয় সমান্তরালে যুক্ত করলে বাড়বে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে বাড়বে, যোগ হয়ে যাবে, তাই না? সেই জন্য শ্রেণী সমবায়ে একটা উচ্চমানের রোধ আরকে যুক্ত করা হয়েছে। ক্লিয়ার? আদর্শ ভোল্টমিটার যদি হতে হয় তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবেই না, সম্পূর্ণ কারেন্ট ওর মধ্যে দিয়ে যাবে, ওর উপরে কোনো এফেক্টই দেখাবে না। তাহলে আদর্শ অ্যামমিটারের রোধ এখানে কত, আদর্শ ভোল্টমিটারের রোধ এখানে কত হওয়া উচিত? ইনফাইনাইট হওয়া উচিত, তাই না? যেটা বাস্তবে অসম্ভব। যদি এর মধ্যে দিয়ে কারেন্টই না ঢুকে তাহলে এই বিভবই পরিমাপ করতে পারবে না। আবার আদর্শ ভোল্টমিটার হতে গেলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া যাবে না, মানে আদর্শ কথাটাই গুরুত্বহীন। বলছি আদর্শ বলে কিছু নেই, তোদেরকে একদিন বলেছিলাম না আদর্শ বলে কিছু নেই, ঠিক আছে? তো আদর্শর পিছনে বেশি যাবি না, যা আছে প্র্যাকটিক্যাল তুই একটু এদিক ওদিকে চেঞ্জ করে ম্যানেজ করে নিবি সব কিছু। দেখ এদিকে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কত যাচ্ছে? ধরে নিচ্ছি আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে। গ্যালভানোমিটারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে? আইজি পরিমাণ। তাহলে আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? আইজি পরিমাণটি কারেন্ট যাবে। আবার বলে দিস না আই আর পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুটো শ্রেণী সমবায় আছে মানে দুজনের মধ্যে দিয়ে সমান কারেন্ট যাচ্ছে, ঠিক আছে রে? আচ্ছা, আমাকে এর দুই প্রান্তের বিভব প্রভেদ মাপতে হবে, তাই না? তার জন্যই তো ভোল্টমিটারকে যুক্ত করেছিলাম। তো দুই প্রান্তের বিভব প্রভেদকে কী দিয়ে ডিনোট করি আমরা? ভি দিয়ে ডিনোট করে দিলাম, ঠিক আছে? এই ভি মানে আর ড্যাশের দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে ভোল্টমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ। ভোল্টমিটারের মধ্যে ঢুকে আছে জি আর আর, তার মানে গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ প্লাস আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ। বুঝতে পারলি কিনা বল? এর দুই প্রান্তে প্লাস এর দুই প্রান্তে মানে তো ভোল্টমিটারের দুই প্রান্তে, এটা হলো সেই ভোল্টমিটার, হয়েছে? এবার এখান থেকে আমার বের করার উদ্দেশ্য কী রে? আর এর মান, কত মানের রোধ যুক্ত করলে গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে পরিণত হবে। কোশ্চেনটা এইটা হবে তোর, যে কত মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে এই গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে পরিণত হবে। তাহলে তুই করবি ভি ইকুয়াল টু একদম বাচ্চাদের মতো আইজি, এরকমভাবে করবি তো নাকি? তারপরে কি করবি? তারপরে বলবি আর কে বের করতে হবে, তাহলে আইজিকে এপারে নিয়ে চলে আসতে হবে, তো নিয়ে চলে আসলি। দেখ তো ঠিক হলো না? ঠিক হলো? আচ্ছা, তারপরে কি করা যায়? তারপরে আরটাকে রেখে দিলাম, জিটাকে জোর করে টেনে কমন নিয়ে নিলাম, ছিল না এখানে জিটা, তাহলে একটা জি গুণ করে দিলাম, আর এখানে ছিল 1 হয়ে গেল। দেখ তো বুঝলি কিনা? জিটাকে জোর করে টেনে নিয়ে আসলাম একটা ফর্মুলা তৈরি করার জন্য, সহজভাবে মনে রাখার জন্য। তো আর ইকুয়াল টু জি ইন্টু, এটা হলো ভি আর এটা হলো ভিজি। ভিজিটা আবার কী জিনিস? আইজি ইন্টু জি মানে গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব, তো ভিজিটা হচ্ছে সেটাই গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব, ঠিক আছে? এই ভি বাই ভিজি এটাকে বলা হচ্ছে এন, আগের মতো জি ইন্টু এন মাইনাস 1। তাহলে ফর্মুলা দাঁড়ালো আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস 1। বুঝতে পারলি রে? আর ওখানে আমরা যখন করেছিলাম অ্যামমিটারের ক্ষেত্রে তখন ছিল জি বাই এন। এবার মনে রাখা সুবিধা হয়ে গেল না? তাহলে অ্যাকচুয়ালি জটিল করতে চাইনি ওরা এরকম জটিল বানিয়ে তোকে সহজ করাতে চেয়েছিল। কি বুঝতে পেরেছিস? আচ্ছা, মনে থাকবে ফর্মুলাগুলো। প্রথম এসের ক্ষেত্রে যে এন এর মানটা, সেই এনটাকে কী লিখবো? আই বাই আইজি, বড় হতে হবে। আর এখানে এনটাকে কী লিখবো? ভি বাই ভিজি, বড় হতে হবে, তাই না? ভিটা তুলনামূলকভাবে বড় আর ভিজিতে এর মধ্যে ছোট একটা পার্ট, তাহলে ভিজি ছোট হয়েছে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এনকে কী বলা হবে? এনকে কিছু বলা হবে না, 1 বাই এনকে কী বলা হবে? শান্টের ক্ষমতা। বোঝা গেছে? তাহলে কোশ্চেন কিন্তু এই ফর্মুলা থেকেই দিবে। তোকে গ্যালভানোমিটারের রোধ বলে দিবে 200 ওহম। কোথায় গেল গ্যালভানোমিটার? এখানে বলে দিল গ্যালভানোমিটারের রোধ 200 ওহম। একে 50 ভোল্ট পাল্লার একটা ভোল্টমিটারে পরিণত করতে হবে। কত ভোল্ট? 50 ভোল্ট পাল্লার একটা ভোল্টমিটারে পরিণত করতে হবে। তাহলে এর শ্রেণী সমবায়ে কত মানের রোধ যুক্ত করতে হবে, এই হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ভোল্টমিটার অ্যামিটারের মধ্যে পার্থক্য লেখা আছে, একটুখানি পড়ে নে তো, প্রত্যেকটা লাইন পড়ে নে, দেখ বুঝছিস কিনা। বুঝতে পারছিস? প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র, বাচ্চাদের জিনিস, পরীক্ষায় পাবি না, তাও জেনে রাখ। তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায় অ্যামিটারকে যুক্ত করা হয়, আর ওখানে সমান্তরাল সমবায়। গ্যালভানোমিটারের সাথে নিম্নমানের সাউন্ড যুক্ত করতে হয়, ওখানে উচ্চমানের রোধ যুক্ত করতে হয় শ্রেণী সমবায়। সিম্পল জিনিস, তাই বলে আবার পরীক্ষায় পাবি না বলে ছেড়ে দিস না কিন্তু। তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের থিওরি কমপ্লিট হয়ে গেল, কিন্তু পরের দিন প্রবলেম আছে। যেহেতু এখান থেকে বেশি পড়া নেই, তাহলে প্রবলেম সেট 1 থেকে তোরা পরের দিন কিছুটা চেষ্টা করে আসবি।
কোনগুলো চেষ্টা করবি? তোরা চোখে দেখলে যেগুলো বুঝতে পারবি সেগুলোই চেষ্টা করবি। যেমন বায়োসাভার্ট সূত্রের যেগুলো অ্যাপ্লিকেশন করিয়েছিলাম ওই ধরনের কিছু প্রবলেম ওখানে পাবি। অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে সলিনয়েড দাঁড়ারে ছুটি হয়নি, সলিনয়েড আর টরয়েড বলছি, সলিনয়েড আর টরয়েড এই দুটোর রিলেটেড নর্মাল ফর্মুলা ছিল μ0 Ni, তাহলে ওগুলোকে ইউজ করে প্রবলেমগুলো করে নিতে পারবি। যদি ম্যাক্সিমাম প্রবলেম করে নিয়ে আসতে পারিস তাহলে পরের ক্লাসে তড়িৎচুম্বকত্ব আমি করিয়ে শেষ করে দিতে পারবো। আর যদি সবই আমাকে করতে তাহলে আবার একটা ক্লাস লেগে যাবে। ঠিক আছে, টাটা।